বয়েলের সূত্রে যে গ্রাফটা আছে, যে গ্রাফগুলো আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া তোমাদের জন্য, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো খুব খেয়ালভাবে মানে মনোযোগ দিয়ে খেয়াল করো। তো দেখো আমি জাস্ট এখানে 3টা গ্রাফ আমি তোমাদেরকে দেখাবো। মনে করো এখানে আমি ফার্স্টে যে গ্রাফটা দেখাবো সেটা হচ্ছে ভি আর হচ্ছে পি 1/p, ঠিক আছে, ভি আর 1/p এর গ্রাফ, ঠিক আছে। তো আমরা কি শিখছিলাম ভাই বলো তো? আমরা শিখছিলাম যে পি ভি ইকুয়ালস টু কে, তাই না? এটা শিখছিলাম। তো আমরা এখন ওয়াই এক্সিস বরাবর ভি রাখবো এবং এক্স এক্সিস বরাবর 1/p রাখবো। তো আমি যদি এটা রাখি তাহলে কি হবে বলো তো? ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। তো ভিটা কি? ভিটা হচ্ছে ওয়াই, কেটা কি? কেটা হচ্ছে এম, 1/p-টা কি? 1/p-টা হচ্ছে এক্স। তার মানে দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাই না? ওয়াই ইকুয়ালস টু এম এক্স যদি হয় তাহলে এটা কি ভাইয়া? এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, তাই না? মূল বিন্দুগামী সরলরেখা। তো দেখো এখানে মূল বিন্দুগামী সরলরেখা আমি আঁকতেছি। এটা এই যে ডট 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 লাইন দিয়ে পরে এরকম ভাবে হবে, এরকম ভাবে এই 3টা লাইন আসলে হবে আর কি এরকম। আচ্ছা আমি যারা একটু সুন্দরভাবে আঁকি, ঠিক আছে, আমি একটু সুন্দরভাবে আঁকা ট্রাই করি। যে ডট ডট লাইন দিয়ে এরকম ভাবে যাবে, তারপর আবার ডট ডট লাইন দিয়ে এরকম ভাবে যাবে, ডট ডট লাইন দিয়ে এরকম, ঠিক আছে। এরকম তুমি মানে এটা কিন্তু ভাই আমি 3টা টেম্পারেচার পেলাম। এটা যদি T3 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T1 হয়, ঠিক আছে, 3টা টেম্পারেচার আমি 3টা গ্রাফ পেলাম, ঠিক আছে। এখানে কিন্তু টেম্পারেচার ফিক্সড, মানে T1 মানে কি, যদি মানে একটা T1 টেম্পারেচারে ভাই এই গ্রাফটাই হবে, ঠিক আছে। T2 টেম্পারেচার এই গ্রাফটাই হবে, মানে জাস্ট তুমি আলাদা আলাদা ভাবে দেখালে তুমি 3টা গ্রাফ পাবা। জাস্ট একটা গ্রাফে আমি 3টা টেম্পারেচারে একসাথে রিপ্রেজেন্ট করলাম। তো এখানে যেটা বললো যে আমি এখানে ডট ডট কেন দিলাম, তো দেখো ভাইয়া তুমি যদি এখানে মানে একদম এখান থেকে শুরু করো তাহলে আয়তনটা 0। তো বাস্তবে কিন্তু ভাই একটা গ্যাসের আয়তন শূন্য করা যায় না, বুঝছো? কারণ একটা গ্যাসের আয়তন শূন্য করার আগেই ওই গ্যাসটা তরল হয়ে যায়, ওই গ্যাসটার গ্যাস থাকে না। এই জন্য একটা গ্যাসের আয়তন শূন্য হওয়া সম্ভব না, ঠিক আছে। আবার একটা গ্যাসের দেখো 1/p এর মান যদি তুমি শূন্য করতে চাও, হ্যাঁ, 1/p এর মান যদি শূন্য করতে চাও, এই যে এখানে এখানে তো শূন্য, তাই না? 1/p এর মান, 1/p এর মান যদি শূন্য করতে চাও তাহলে p এর মানটা কত হওয়া লাগবে? ইনফিনিটি, মানে অসীম হওয়া লাগবে, যেটা আসলে কখনোই সম্ভব না। চাপ কি অসীম হওয়া সম্ভব? অসীম হওয়া সম্ভব না। এই জন্য আমি ডট ডট লাইন দিয়ে এটা আঁকছি। তো এখান থেকে অনেক সময় ইকুয়েশনটা আসে যে এই 3টা টেম্পারেচারের মধ্যে কোনটা বড়। তো এখান থেকে তুমি বইয়ের কোনো থিওরি এখানে অ্যাপ্লাই করতে যাইও না, তোমার কোনো কিছুই বুঝবা না। আমি যেটা বলছি সেটা খেয়াল করো। এখানে এই যে প্রথমে এরকম ভাবে যে 3টা গ্রাফ থাকবে, তুমি কি করবা? প্রথমে এরকম ভাবে একটা ভার্টিক্যালি একটা লাইন প্লট করবা, ঠিক আছে। লাইন প্লট করার পরে দেখো এখানে এই যে আমি যে লাল দাগের যে লাইনটা টানছি, এখানে কিন্তু ভাইয়া চাপের মান কিন্তু চেঞ্জ হইতেছে না, চাপ ফিক্সড, চাপ কিন্তু ফিক্সড। তো তোমরা জানো যে একটা গ্যাসের আয়তন বাড়লে কি হয় ভাইয়া? আয়তনের সাথে যে তাপমাত্রা সেটা কিন্তু ভাই সমানুপাতিক, এটা মনে রাখো। আয়তনের সাথে তাপ কি সমানুপাতিক। তো দেখো তোমরা এখন খেয়াল করো, তো দেখো এখানে আয়তনটা কি সবচেয়ে বেশি না? তোমরা ওয়াই এক্সিস, এখানে এক্স এক্সিস বরাবর তো চাপ আছে, এক্স এক্সিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওয়াই এক্সিস বরাবর, তো ওয়াই এক্সিসে দেখো এই যে এই বরাবর তুমি যদি নাও তাহলে আয়তনটা কি T3 তে সবচেয়ে বেশি, তারপর T2 তে আরো কম, T1 এ আরো আয়তন কম। তার মানে আমরা এখানে বলতেই পারি এই গ্রাফের জন্য, ফর দিস গ্রাফ, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। আই হোপ এখন তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা গ্রাফে চলে যাই। এখন আমরা ওয়াই এক্সিস বরাবর রাখবো পি এবং এক্স এক্সিস বরাবর রাখবো ভি, ঠিক আছে। তো আমরা কি শিখছিলাম সূত্রটা? পি ভি ইকুয়ালস টু কে, তাই না? তো এখানে আমরা কি রাখবো? তার মানে পিটা আমি কি এক্সিস বরাবর রাখছি? ওয়াই এক্সিস বরাবর। আর ভিটাকে রাখছি এক্স এক্সিস বরাবর। তার মানে এটা হবে ওয়াই এক্স ইকুয়ালস টু কে, মানে এটা এরকম হবে এক্স ওয়াই ইকুয়ালস টু কে। তোমরা যদি এই যে কনিক্স পড়ে থাকো তাহলে তোমরা সেখান থেকে, বা ম্যাথমেটিক্স রিলেটেড তোমরা আশা করি তোমরা এই টপিকটা জানা আছে যে এক্স ওয়াই ইকুয়ালস টু কে, এটা কিসের সমীকরণ ভাইয়া? এটা কিন্তু একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্ত কিরকম হয়? এই যে এরকম ভাবে হয়, আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে। আমি যদি ভুল করে না করে থাকি এটা এভাবেই হওয়ার কথা, আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে। আমি উপর লিখে দিচ্ছি, এটার নাম হবে আয়তাকার অধিবৃত্ত। পি ভার্সেস বি, ঠিক আছে। পি ভার্সেস বি এর যে গ্রাফটা সেটা হবে আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে।
আচ্ছা, তো এখন দেখো, তো এখানে তো সেম ভাবে এটা তিন টেম্পারেচারে, এটা যদি T3 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T1 হয়, তাহলে কোনটা বড় কোনটা ছোট? তো সেম ভাবে আমি ভার্টিক্যালি একটা লাইন প্লট করব। তো এখানে যে ভার্টিক্যালি যে লাইনটা প্লট করলাম, এখানে কিন্তু ভাই আয়তন কিন্তু চেঞ্জ হইতেছে না, তার মানে এখানে চাপটা চেঞ্জ হইতেছে। তো চাপের সাথে টেম্পারেচারের সম্পর্ক, চাপের সাথে টেম্পারেচার সম্পর্ক হলো সমানুপাতিক, মানে চাপ বাড়লে টেম্পারেচার বাড়বে। তো এখানে দেখো চাপ কোনটাতে বেশি, ওই যে T3 তে চাপ বেশি, তারপর T2 তে, তারপর T1 এ। তার মানে ফর দিস গ্রাফ, মানে এই গ্রাফের জন্য, P ভার্সেস V গ্রাফের জন্য T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা গ্রাফ দেখি, সেটা হচ্ছে PV ভার্সেস P। ঠিক আছে, এটা এগুলোর জন্য। তো আমরা কি শিখছিলাম ভাই, PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে PV এর মান অলওয়েজ সেম থাকবে, PV এর মান কি কখনো চেঞ্জ হবে না। PV এর মান যদি চেঞ্জ হয়, তুমি চাপ বাড়াও কমাও যা খুশি করো, PV এর মান কি চেঞ্জ হবে? চেঞ্জ যদি না হয়, তাহলে কি বলতো, আমরা এখানে একটা মানে এক্স এক্সিস এর সমান্তরাল সরলরেখা পাবো। তো সেম ভাবে এটাও T3 এর জন্য, মানে একটা আরেকটা টেম্পারেচারের জন্য এটা হলো আরেকটা টেম্পারেচারের জন্য, এবং এটা হলো T1 টেম্পারেচারের জন্য, মানে তিন টেম্পারেচারের জন্য আমি তিনটা গ্রাফ পাবো। ঠিক আছে, কিন্তু তিনটারই গ্রাফ সেম হবে, এক্স এক্সিস বরাবর সমান্তরাল সরলরেখা আমি পাবো। তো সেম ভাবে তুমি চিন্তা করো, কমন সেন্স দিয়ে চিন্তা করো, কমন সেন্স দেখো, চাপ যদি বেশি হয় তাহলে কি হবে ভাইয়া? চাপ বেশি হলে গ্যাসের অণুগুলো ছুটোছুটি বেশি হবে, গ্যাসের অণুগুলো ছুটোছুটি যদি বেশি হয়, তাহলে পিভি মানে তো কাজ, মানে কাজটাও বেশি হবে, তাই না? তো কাজ বেশি হলে মেনলি ওই ওইতে আমরা বুঝতে পারি যে কমন সেন্স অ্যাপ্লাই করে এখানে বুঝতে পারি যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 এখানে। কারণ এখানে টেম্পারেচার বেশি হলে চাপ বেশি হবে, চাপ বেশি হলে আয়তন বেশি হবে, আয়তন বেশি হলে দুইটাই যদি বেশি হয়, তাহলে দুইটা গুণফল অবশ্যই বেশি হবে। আই হোপ এখন তোমাদের ক্লিয়ার তিনটা গ্রাফ, আশা করি তোমরা এখন পারবা। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে আমরা আরেকটা গ্রাফ দেখব, যেটা এই তিনটা আসলে আসলে অনেকেই পারে, কিন্তু এখন আমি যে গ্রাফটা দেখাবো এখানে আসলে অনেকেই গিয়ে ঝামেলাটা করে। আমি দেখাচ্ছি কি 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 কোন গ্রাফটা, সেটা হচ্ছে ওইটার মতোই, মানে অনেকটা, মানে এখানে আমি লন পি ভার্সেস লন ভি এর গ্রাফটা, এইটা কেমন হবে, এটা হলো কোয়েশ্চেন। ওইগুলো তো ইজি ভাই, এটা কেমন হবে, এটা হলো তোমাদের কাছে কোয়েশ্চেন। অবশ্য না, আমি এটা সলভ করে দিচ্ছি। কিন্তু আমরা কি শিখছিলাম ভাই বলতো, আমরা কিন্তু শিখছিলাম যে এটা পিভি ইকুয়ালস টু কে। আমরা এখন কি করবো, দুই সাইডে লন লন নিয়ে নিব, লন পিভি ইকুয়ালস টু লন কে। তো যদি তোমরা জানো যে যদি গুণ আকারে থাকে, তাহলে লনের মধ্যে যদি গুণ আকারে, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা যোগ হয়ে যায়। ঠিক আছে, হবে লন কে। তাহলে দেখো আমরা ওয়াই এক্সিস বরাবর রাখছিলাম লন পি, তাহলে আমরা লন পি এই পাশে রেখে -1 ইন্টু লন ভি প্লাস লন কে, তাই না? -1 ইন্টু লন ভি প্লাস লন কে। তাহলে দেখো আমরা এই যে লন ভি যে জিনিসটা আছে, হ্যাঁ, লন ভি জিনিসটা, লন পি সরি লন পি, এটাকে আমরা কি এক্সিস বরাবর রাখছিলাম, ওয়াই এক্সিস বরাবর। তো -1টা কি ভাইয়া, -1টা কিন্তু আমার ডাল এম এর মান, আর লন ভিটা কি, লন ভিটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, আর লন কেটা হচ্ছে প্লাস সি, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, কিন্তু এমটা কি ভাইয়া, মানে ডালটা এমটা কিন্তু ভাই নেগেটিভ, এমটা নেগেটিভ, ডালটা নেগেটিভ, মানে কি ভাই বলতো, ডালটা কেমন হবে, মানে এরকম ভাবে যদি হয় তাহলে ডালটা পজিটিভ, আর যদি উপর থেকে নিচে নামে তাহলে ডালটা নেগেটিভ। তার মানে আমার যে গ্রাফটা সেটা কিন্তু ভাই উপর থেকে নিচে নামবে, মানে কিরকম হবে বলতো, এটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এবং এটার যে ঢাল, ঢাল ঢাল মানে কি বলতো, আমরা জানি মানে টেন থিটা, তাই না? মানে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে ঢাল বলা হয়। মানে এখানে এম এর মান যেহেতু -1, তার মানে 10 -45 ডিগ্রি, 10 -45 ডিগ্রি, তার মানে আলটিমেটলি এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, -45 এদিকে আর +45 ওই দিকে আর কি। তো এটা ছিল যে লন পি বাই ভার্সেস লন ভি এর গ্রাফটা এরকম ভাবে হবে। তো এই ছিল যে বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র রিলেটেড যে কনসেপ্ট, বয়েলের সূত্রের গ্রাফ। আশা করি তোমরা সকলেই বুঝছো। যদি এখান থেকে কোয়েশ্চেন আসে, এমসিকিউ বলুক, অ্যাডমিশনে আসুক, যেখান থেকে আসুক, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। তো খুব শীঘ্রই আমরা যে বয়েলের সূত্রে যে গাণিতিক সমস্যা সেটা নিয়ে আমরা পরবর্তী লেকচারে ভিডিও দিব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো এবং তোমাদেরকে বন্ধুদেরকে মেনশন দিয়ে বা আমাদের চ্যানেলটিকে শেয়ার করে জানিয়ে দাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।